আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দেশের মানুষ ও নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য 4 জন স্কাউট আত্মহুতি দিয়েছেন। স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বের আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। এর মাধ্যমে শুধু নিজে নয়, অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেওয়া যায়। এই সময় বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য, দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য, সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুদ্দোহা সরকার এই আবেদন করেন। এই বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় KM নুরুল হুদাকে। পরে তাকে রাখা হয় গোয়েন্দা পুলিশের হেফাজতে। এদিকে গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইসলামী ব্যাংকের সাবেক MD মনিরুল মাওলাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক MP সাবিনা আক্তার তুহিনকে। এই বিষয়ে জানাতে CMM কোর্টে আছেন সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব, সাবেক CC নুরুল হুদার রিমান্ড শুনানি হয়েছে কিনা জানাবেন, এছাড়া আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। ফারিয়া, এখনো কিন্তু নুরুল হুদাকে আদালতে উপস্থিত করানো হয়নি। তাকে এখনো ডিবি অফিস থেকে বেরি করা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি 2টা থেকে 2:30টার মধ্যে হয়তো তাকে এখানে নিয়ে আসা হতে পারে। পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং সেই রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সেখানে কিন্তু কয়দিনের রিমান্ড মঞ্জুর হবে না হবে সেই বিষয়ে যখন আদালতে তাকে তোলা হবে, শুনানি হবে, সেই শুনানির প্রেক্ষিতে জানা যাবে যে আসলে কয়দিনের রিমান্ড তার মঞ্জুর হলো। সব মিলিয়ে বলা চলে যে আদালতে কিন্তু নিরাপত্তা যে ধরনের ব্যবস্থা থাকে সে ধরনের সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। যেহেতু গতকালকে একটি মব সৃষ্টি হয়েছিল এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই বিষয়ে বিভিন্ন ধরনের বিবৃতিও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের মব সৃষ্টি না হয়, সে কারণে আদালতে বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত করে তার যে রিমান্ড আবেদন সেটি আবেদন করবেন এবং 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক সেটি আমলে নিয়ে আসলে কয়দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন সেটি আসলে দেখার বিষয়। পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তোবা জানাতে পারবো যে আসলে তার কয়দিনের রিমান্ড মঞ্জুর হচ্ছে। আসলে এখন পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে, যেহেতু তাকে এখন পর্যন্ত আদালতে হাজির করানো হয়নি। হাজির করার পরে হয়তোবা জানা যাবে আসলে কয়দিনের রিমান্ড তার মঞ্জুর হলো। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সঙ্গে হওয়া মব জাস্টিস কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা গুজব। তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ঠিক পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। টাঙ্গুয়ার হাওরের মতো জায়গায় শীতাতাপ নিয়ন্ত্রিত হাউসবোট সাউন্ড পলিউশন
তা চলতে পারে না বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বলেন, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ আগের রূপে ফিরে এসেছে, জনমনে কোনো আতঙ্ক নেই, সেখানে মানুষের জীবিকা নির্বাহের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সচিবালয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মবের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে সরকার, এমনটি জানিয়ে উপদেষ্টা বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনের সাথে ঘটে যাওয়া ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইটে এই জিনিস ঘটতে পারে না। লাউড স্পিকার, এসি, আসলে এরকম হাওরে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আমাদের যিনি হাওর অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিজি আছেন উনি যাচ্ছেন কালকে, জেলা পর্যায়ে কথা বলবে, হাউস বোট অপারেটরদের সাথে কথা বলবে, হাউ উই রেগুলেট ইট, এটার একটা দিক নির্দেশনা এবং বলবৎযোগ্য নির্দেশনা অবশ্যই দেব। জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে। তরুণ প্রজন্ম কেবল গণতান্ত্রিক বিপ্লবীই নয়, তারা ডিজিটাল উদ্ভাবক ও চিন্তাবিদ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, কমনওয়েলথ চার্টার গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। The Commonwealth Charter is not just a document. কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয়, এটি একটি প্রতিশ্রুতি যা আমাদের গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। চার্টারের আদর্শ বাস্তবায়নে আমাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। I now have the honor to declare this workshop officially open. যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা এবং সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন তিনি। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান, তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি হত্যা মামলায় আপনারা জানেন যে রিয়ার অ্যাডমিরাল সোহেল, নৌবাহিনীর একজন অ্যাডমিরাল, তিনিও ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী, তার বিরুদ্ধেও রিমান্ড প্রার্থনা করা হয়। 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর প্রধান অর্থ যোগানদাতা নসরুল হামিদ বিপু ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির বরপুত্র। 10 বছরে তার লুণ্ঠনের পরিমাণ 1 লাখ কোটির বেশি টাকা, যা দেশের 1 বছরের জাতীয় বাজেটের কাছাকাছি। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 16টি দেশে সাবেক এই প্রতিমন্ত্রী ও তার পরিবারের সম্পদের সন্ধান পাওয়া গেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে টানা 10 বছরের বেশি সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নসরুল হামিদ বিপু। ডলার কিংবা ইউরোতে ছিল তার আসক্তি। তার দুর্নীতির অর্থের লেনদেন হতো বিদেশে। কোনো বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে টাকা আদায় করতেন বিপু চক্র। বিপুর সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন তার ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক ভাতিজা। তথ্য বলছে, নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সেতুমন্ত্রীর ভাতিজা মিলে অন্তত 4টি কোম্পানির মাধ্যমে 5 বছরে বাগিয়ে নিয়েছেন 8,000 কোটি টাকার কাজ। কানাডায় বিপুর একটি আবাসিক হোটেল এবং একটি পেট্রোল পাম্প রয়েছে। বিপুর অন্তত 3টি প্রতিষ্ঠান
সিঙ্গাপুরে স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত, যেখানে রয়েছে বিপুর 1000 কোটি টাকার বিনিয়োগ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিপুর স্ত্রী সীমা হামিদের নামে অন্তত 3টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া মাল্টায় বিপুর স্ত্রী সীমা হামিদের নামে একটি বার ও ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। বিপুর ছেলে জারিফ হামিদ দুবাইতে পাম বিচে বিলাসবহুল বাংলোতে বসবাস করেন। সেখানে তার একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা যায়। দীপন দেওয়ান, RTV, ঢাকা। রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি? এই প্রশ্নে রুলের শুনানি আগামী 7 জুলাই সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। গত 10 মার্চ রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ পাঠ করানো সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরাজি রিটটি করেন। এতে আইন সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে। চাকুরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন চাকরি বিচ্যুত বিডিআর সদস্য পরিবারের স্বজনেরা। দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করলে পুলিশি বাধায় তারা শাহবাগে অবস্থান নেয়। আন্দোলনরতদের দাবি, বারবার আন্দোলন করলেও তাদের যৌক্তিক দাবি আদায় সরকার কোনো পদক্ষেপ নেয়নি। পরিবর্তে বারবার মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগ করেন তারা। বলেন, আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এদিকে শাহবাগ ব্লকেডের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, চাকরি বিচ্যুত বিডিআর সদস্যরা কি বলছেন, সেখানকার সবশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। পরবর্তী সংবাদে জানিয়ে দেব বিস্তারিত। খোলা আকাশের নিচে মানবতার দিন কাটাচ্ছে নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের 3টি গ্রামের অর্ধশতাধিক পরিবার। কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শুধু তাদের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়নি, নামতে হয়েছে ঘুরে দাঁড়ানোর নতুন লড়াইয়ে। জাহাঙ্গীর পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মাত্র 3 মিনিটের ঝড়, ক্ষতচিহ্ন এগুলো। উড়ে গেছে ঘরের টিনের চাল, গাছ পড়ে ভেঙে গেছে বাড়ির দেওয়াল, উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ঘূর্ণিঝড়ের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়ে গেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের 3টি গ্রামের অর্ধশতাধিক ঘর। এ সময় নারী ও শিশু সহ অন্তত 15 জন আহত হন। ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু পরিবার আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিলেও অনেকেই বাস করছে খোলা আকাশের নিচে। শব্দ আসছে, আসার পরে বুকরিতে আমি আমার ওয়াইফকে বললাম যে ওদেরকে বুকের সাথে জড়াই এনো, কি যেন আসতেছে। তখন ওদেরকে বুকের সাথে জড়াই নিবার সাথে সাথে এই ঘরটা আমাদের, এই যে আমার এই ঘরটা আমাদের গায়ের উপরে ভাঙি পড়ছে। আমি এই বয়সে কোনোদিন দেখিনি এই তুফান, এই কাণ্ডকৃতি। এই সময় আমার দুজন স্যার তাকে ঘর দিন নি তাকে উঠানে হারাইছে। সকল বাড়িঘর তছনছ হয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকারে যদি আমাদের প্রতি কিছু সহযোগিতা করে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ সময় 21টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে প্রাথমিক সহায়তা দেন সরকারের পক্ষ থেকে, যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তারই নিরিখে আজকে ওই 22টি পরিবারের মধ্যে দেউটিন এবং নগদ অর্থ ও শুকনা খাদ্য বিতরণ করা হচ্ছে। যাদের একটু ক্ষতি বেশি হয়েছে তাদেরকে আমরা 2 বান্ডিল টিন, নগদ 6000 টাকা, শুকনা খাবারের একটা করে প্যাকেট এখনই সরবরাহ করতেছি। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা তালিকা ইতিমধ্যে করেছি, আরও এই বিষয়ে আমরা কাজ করছি। আমরা পরবর্তীতে আরও যদি সরকারি সহযোগিতা আসে তাহলে আমরা
সেটা প্রদান করব। সরকার ও সমাজের বিত্তবানরা সহায়তা করলে ঘুরে দাঁড়াতে পারবে এসব মানুষ। লামিয়া তানজিদ মাহমুদ, RTV। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও পরিবারের স্বজনেরা। এই বিষয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কি বলছেন এবং সেখানকার এই মুহূর্তের কি অবস্থা দেখছেন জানাবেন। জি ফারিয়া, যেমনটি জানেন যে চাকরিচ্যুত বিডিআর সদস্য তার পরিবারের স্বজনেরা শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন এবং সেই লং মার্চ করতে করতে যখন তারা শাহবাগে আসেন সেখানে পুলিশের বাধায় তারা শাহবাগে অবস্থান নেন এবং শাহবাগ ব্লকেট করে ফেলেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। আপনারা যেমনটি জানেন যে শাহবাগের আশেপাশে 2টি হাসপাতাল সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর কারণে আসলে যানজটের একটি সমস্যা দেখা দিয়েছিল। তখন বারবার পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যে সড়ক ছেড়ে দিতে, এবং কিছুক্ষণ আগেই তারা আসলে পুলিশের ডাকে সাড়া দিয়ে শাহবাগ ছেড়ে বর্তমানে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদেরকে সাথে যখন সরকারের উপদেষ্টা মণ্ডলীর কথা হয় তারা বারবার তাদেরকে আশ্বাস দেয়, তাদের দাবি মেনে নেওয়ার কথা বলা হয়, কিন্তু পরবর্তীতে শুধু আশ্বাসই থাকে। আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কোনো পদক্ষেপ নিতে দেখেন না এবং কি বারবার আন্দোলনে নামলেও তাদের দাবি এখন পর্যন্ত যৌক্তিক, তারা যা বলছেন যে যৌক্তিক দাবি হলেও সেই দাবি আসলে পূরণ করা হয়নি। তারা এমনটা বলছেন যে এই সরকারও ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণ করছে তাদের সাথে। পিলখানা হত্যাকাণ্ডে যারা নিরপরাধ বিডিআর সদস্য মারা গিয়েছিলেন তাদের বিচার এখনো করা হয়নি, এমনকি যারা নিরপরাধ যাদের চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে চাকরিতে পুনর্বহালও করা হয়নি, এমন অভিযোগ তারা করছেন। এবং আপনারা যেমনটি দেখছেন যে এইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে এইখানে অবস্থান নিয়েছে এবং তারা আসলে তাদেরকে বর্তমানে শাহবাগের সামনে সরে যেতে বাধ্য করেছে। আমরা কিছু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। এ ভাই এখন না, ও লাইভ চলতেছে, ওই যে বিডিআর সদস্য আছে। আচ্ছা, এখন এখানে যারা বিডিআর এর সাবেক সদস্য তারা যমুনার উদ্দেশ্যে লং মার্চ করেছিল সেন্ট্রাল শহীদ মিনার থেকে। তো এখান থেকে আসার পরে আমরা আটকাইছিলাম এই যে শাহবাগে। তো শাহবাগে আটকানোর পরে তারা বলছিল যে প্রথমে যে আমরা জাতীয় জাদুঘরের সামনে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা একেবারে নিরিবিলি, ওইখানে আমরা অবস্থান নিয়ে আমাদের অবস্থান জানান দিব। আমরা কোনো ভোগান্তি বা কোনো রাস্তাঘাট বা মোড় দখল করব না। কিন্তু তারা তাদের কথা কিন্তু রাখে নাই। তাদের কথা না রেখে তারা কিন্তু করলো কি, তাদের কিছু, সবাই না, কিছু অংশ যখন প্রথমে চলে গেল গিয়ে একটা আমাদের মোড়টা মানে মোড়ে অবস্থান নিল। অবস্থান নেওয়ার কারণে দেখছেন যে এখানে প্রায় সব মিলে ঘণ্টাখানিকের কাছাকাছি। তো এখানে অবস্থান নেওয়ার কারণে এখানে কিন্তু পুরো এলাকাটা একবারে প্রচণ্ড রকমের যানজটের সৃষ্টি হয়েছে। পরে ওনাদের আমরা কথা বলেছি, ওনাদের সাথে ওনাদের নেতৃবৃন্দ যারা ছিল তারা বুঝেছেন বিষয়টা। বোঝার পরে তারা কিন্তু ওখান থেকে মোড় থেকে সরে এসেছেন। এখন বর্তমানে যেমনটি শুনছিলেন যে পুলিশের কথা সরে তারা পুনরায় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং পুলিশ যেমনটা বলছেন তারা যদি শান্তিপূর্ণ অবস্থান নেয় তাহলে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া হবে না। তো ফারি, এই ছিল আমার কাছে বিডিআর সদস্যদের আন্দোলনের সর্বশেষ তথ্য। মাহিন, আপনাকে ধন্যবাদ। দেখছেন দুপুরের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছে হায়াসান সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের বিল্লালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের। এবং শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা, অধিনায়ক মিরাজ। দুপুরের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের প্রবাসী বিল্লাল হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটিকে সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
খেলার খবর। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালে বিসিবির কনফারেন্স রুমে এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই সিরিজতে ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস, নাইম শেখ ও শামীম হোসেন পাটোয়ারি। আগামী 2 জুলাই প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের বাকি 2 ম্যাচে মাঠে গড়াবে 5 ও 8 জুলাই। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।